হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, এখন আমরা ক্লাস 10-এর আয়তঘন চ্যাপ্টারের 25-এর দাগের অঙ্কগুলো দেখব। তো 25-এ বলা আছে যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 1 নম্বর দেওয়া আছে একটি আয়তঘনের তল সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দুর সংখ্যা z এবং কর্ণের সংখ্যা p হলে x মাইনাস y প্লাস z প্লাস p এর মান কত তা লিখি। অর্থাৎ একটি আয়তঘন দেখো, এখানে ধারের সংখ্যা, তলের সংখ্যা, শীর্ষবিন্দুর সংখ্যা এবং কর্ণের সংখ্যা সবই দেওয়া আছে। তো দেখো, একটি আয়তঘনের তল কয়টি থাকে? তোমরা জানো যে 6টি তল থাকে এবং ধার কয়টি থাকে? ধার থাকে 12টি এবং শীর্ষবিন্দুর সংখ্যাও থাকে 8টি এবং কর্ণের সংখ্যা থাকে 2টি। তো এখন আমরা এগুলো মান বসিয়ে অঙ্কটি করব। তো দেখো, কর্ণের সংখ্যা 4টি থাকে, আমি 2টি বলছি, তো দেখো এখন আমরা এটিকে করব। তো প্রথমে আমরা লিখব যে আমরা জানি যে আয়তঘনের তল সংখ্যা থাকে, কয়টি তল থাকে তোমরা জানো? 6টি। নিচে লিখব ঘনের হবে তল সংখ্যা 6টি এবং ধারের সংখ্যা সমান সমান কয়টি থাকে? 12টি। দেখো এখানে একটা আমি আয়তঘন আঁকতেছি। তো দেখো, এই যে এখানে 4টি ধার হয়ে গেল এবং এখানে আরও 4টি হয়ে গেল। দেখো 4 4 8, এই 9 10 11 12, অর্থাৎ এখানে 12টি ধারের সংখ্যা হয়ে গেল। এবং তল দেখো, উপর নিচে দুটো, দুই সাইডে দুটো এবং এই সাইডে দুটো, অর্থাৎ টোটাল 6টি কিন্তু তল আছে। অর্থাৎ এখন আমাদের কি বাকি আছে? শীর্ষবিন্দুর সংখ্যা। তো শীর্ষবিন্দুর সংখ্যা লিখবো এখন। শীর্ষবিন্দুর সংখ্যা, দেখো শীর্ষবিন্দু কয়টা দেওয়া আছে? শীর্ষবিন্দু দেখো 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি, অর্থাৎ 8টি দেওয়া আছে। এবং অপরটি হচ্ছে কর্ণের সংখ্যা। দেখো কর্ণের সংখ্যা হচ্ছে সমান সমান, দেখো 4টি। এখান থেকে এই বিন্দু থেকে এই বিন্দু, আবার এই বিন্দু থেকে এই বিন্দু এবং এই বিন্দু থেকে হবে এই বিন্দু, এবং এদিকেও এই বিন্দু থেকে এই বিন্দু এবং এই বিন্দু থেকে উপরের বিন্দু, অর্থাৎ এখানে 4টি আছে কর্ণের সংখ্যা। তো দেখো এখানে আমাদের তল সংখ্যা আমাদের বইয়ে দেওয়া আছে x, তো আমরা লিখতে পারি, অতএব প্রশ্ন অনুসারে লিখতে পারি যে x হচ্ছে তল সংখ্যা আমরা পেয়েছি 6টি, তাহলে x এর মান আমরা 6 লিখতে পারি। এবং ধারের সংখ্যা হচ্ছে দেওয়া আছে y, তাহলে y সমান সমান আমরা কি লিখতে পারি? 12 লিখতে পারি। এবং শীর্ষবিন্দুর সংখ্যা বই দেওয়া আছে z, তাহলে আমরা লিখব z সমান সমান কত? 8। এবং কর্ণের সংখ্যা দেওয়া আছে এখানে p, তো আমরা লিখব p সমান সমান 4। তো দেখো এখানে x y z এর মান আমরা পেয়ে গেছি এবং p এর মান পেয়ে গেছি। তো এখানে বলা আছে যে x মাইনাস y প্লাস z প্লাস p এর মান কত? তো আমরা লিখব এখন x মাইনাস y প্লাস z প্লাস p। এখন দেখো x এর মান হচ্ছে 6, মাইনাস y এর মান হচ্ছে 12, প্লাস z এর মান হচ্ছে 8, প্লাস p এর মান হচ্ছে 4। তো দেখো এখানে 8 4 যোগ করে হচ্ছে 12, 12-র সাথে আবার 6 যোগ হবে, তাহলে 12 হচ্ছে 18, 18 থেকে আবার 12 বিয়োগ হবে, তো 18 থেকে 12 বিয়োগ করলে হচ্ছে 6। অর্থাৎ আমরা কি পেয়ে গেলাম? x মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান পেয়ে গেলাম আমরা 6। এটি কিন্তু আমাদের উত্তর। তারপরে পরের নাম্বার দেখো,
দেখো 2 নম্বর বলা আছে যে দুটি আয়তঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে 4, 6, 4 একক এবং 8, 2s - 1, 2 একক। যদি আয়তঘন দুটির ঘনফল সমান হয় তাহলে s এর মান কত? তো দেখো মাত্রা অর্থাৎ এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে এবং দুটি আয়তঘনেরই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, তাহলে এবং বলা আছে তাদের আয়তনও সমান, তাহলে আমরা আয়তনের সূত্র বসিয়ে দেবো। আয়তনের সূত্র হচ্ছে ABC, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এবং দুটি আয়তনই কি সমান হয়ে যাবে। সমান করে দিয়ে এখান থেকে আমরা এস এর মানটা নির্ণয় করব। প্রথমে আমরা লিখে নেব, দুটি যেহেতু আছে তো প্রথম একটি লিখব প্রথম আয়তঘনের দৈর্ঘ্য দেওয়া আছে 4 একক, প্রস্থ দেওয়া আছে বইয়ে দেওয়া আছে 6 একক, এখানে দৈর্ঘ্যটাই হবে 6, যেহেতু একটু বড় তাহলে আমরা দৈর্ঘ্যটাই 6 করে নিচ্ছি, প্রস্থটা 4 করে নিচ্ছি এবং উচ্চতাও 4 একক দেওয়া আছে, কারণ দৈর্ঘ্য থেকে প্রস্থ কখনো বড় হতে পারে না, আমরা ধরে নিলাম এগুলা। এবং অপরটির কি দেওয়া আছে দেখো, অপরটির আমরা প্রথমে এটির আয়তন নির্ণয় করে নেব। সুতরাং তাদের আয়তঘনটির আয়তঘনের দেখো আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 6, প্রস্থ হচ্ছে 4 ইন্টু উচ্চতা হচ্ছে 4, এত ঘন একক, অর্থাৎ আয়তনের সূত্র হচ্ছে ABC। এ হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে B, উচ্চতা হচ্ছে C ধরলে ABC হবে। তাহলে আমরা এটা গুণ করব না, এরকমই রেখে দিলাম। এত ঘন একক আমরা আয়তঘনের আয়তন পাবো, কারণ এটা কেটে যাবে অপরটির সাথে। তো দেখো এখন দ্বিতীয় আয়তঘন দেওয়া আছে, আমরা লিখব দ্বিতীয়, এখানে আবার দিয়ে লিখি, আবার দ্বিতীয় আয়তঘনের দৈর্ঘ্য দেওয়া আছে বইয়ে 8 একক, প্রস্থ দেওয়া আছে 2s - 1 একক এবং উচ্চতা দেওয়া আছে 2 একক। এখন তাদের কি করব, আমরা আয়তন নির্ণয় করব। তো লিখব সুতরাং আয়তন বা আয়তঘনের আয়তন সমান সমান, দেখো আয়তনের সূত্র হচ্ছে ABC, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু হচ্ছে উচ্চতা। এই দৈর্ঘ্য 8, প্রস্থ এত এবং উচ্চতা হচ্ছে 2, একক হচ্ছে ঘন একক। তো দেখো এখন বইয়ে বলা আছে যে এই দুটি আয়তন সমান হবে, অর্থাৎ প্রথম ঘনকের আয়তন ইকুয়াল টু দ্বিতীয় ঘনকের আয়তন। তো আমরা এখন আয়তনটা লিখে দেব, সমান করে দেব, তাই এখান থেকে এস এর মানটা নির্ণয় করে নিয়ে আসবো। তো লিখব সুতরাং প্রশ্নানুসারে দেখো 6 × 4 × 4, এটি হচ্ছে প্রথম ঘনকের আয়তন, ইন্টু দ্বিতীয় ঘনকের আয়তন হচ্ছে 8 × 2s - 1 ইন্টু হচ্ছে 2। এখন দেখো আমরা এটিকে কাটতে পারি। তো এখানে দেখো, এখানে 2s - 1টার সাথে 8 এবং 2 গুণ আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, আমরা এদিকে ভাগ করে নেব। তো 6 × 4 × 4 লিখে তার নিচে চলে আসবে 8 × 2, এবং এদিকে ডান দিকে শুধু 2s - 1 রেখে দিলাম। এখন দেখো, বা 4 দিয়ে হচ্ছে 8, আবার 2 দিয়ে 4, আবার 2 দিয়ে আবার কেটে গেল, অর্থাৎ আমরা কি পেলাম, শুধু 6 পেয়ে গেলাম বাঁদিকে, এদিকে হচ্ছে 2s - 1। এখন দেখো এখান থেকে এস এর মানটা নির্ণয় করে নিয়ে আসবো। তো ডান দিকে আমরা শুধু 2s রেখে দিচ্ছি, এস এখানে -1টা ডান দিক থেকে এদিকে বাঁদিকে আসলে প্লাস হয়ে যাবে, এবং ডান দিকে শুধু 2s রেখে দিলাম। তো দেখো 6 আর 1 7 ইকুয়াল টু হচ্ছে 2s। আমরা পরবর্তীকালে বা এস সমান আমরা লিখতে পারি, এখানে 2 গুণ আছে এস এর সাথে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 7/2 হয়ে যাবে। তো এসটা কি, এসটি হচ্ছে আমাদের উচ্চতার একক আমরা ধরছিলাম, 2s - 1টা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ ধরা ছিল, অর্থাৎ এটি হচ্ছে একক হবে, অর্থাৎ এটি একটু দৈর্ঘ্যের একক।
দৈর্ঘ্য যেহেতু এটাও, তো আমরা কি লিখব 7/2 একক। এখন আমরা এটিকে ভাগ করে দেব, যেহেতু উপরে বড় নিচে ছোট অর্থাৎ লবের থেকে হর ছোট, ভাগ করে দিচ্ছি 7 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ হবে 7কে, অর্থাৎ 3 2 হচ্ছে 6, 1 হচ্ছে বিয়োগ করে দশমিক দিয়ে 0 নিয়ে আসলাম এবং 5 2 হচ্ছে 10। তো দেখো আমাদের এত একক কি আসলো, এস এর মান আসলো। তো আমরা লিখব সুতরাং নির্ণয় এস এর মান, নির্ণয় এস এর মান সমান সমান 3.5 একক। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে দেখো 3 নম্বর বলা আছে যে একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে তা হিসাব করে লিখি। অর্থাৎ এখানে দেখো ঘনকের ধারের দৈর্ঘ্য কিন্তু দেওয়া নেই এবং আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল বের করে তার শতকরা কত বৃদ্ধি পাচ্ছে তা আমরা হিসাব করে লিখব। তো প্রথমে আমাদের ধারের দৈর্ঘ্যটি ধরে নিতে হবে। তো আমরা লিখব ধরি ধারের দৈর্ঘ্য অর্থাৎ ঘনকের ধারের দৈর্ঘ্য সমান সমান এ একক। আমরা এ একক ধরে নিলাম ঘনকের ধারের দৈর্ঘ্য। তো দেখো সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে, তোমরা জানো যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা লিখলাম ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো যে 6 স্কোয়ার হচ্ছে এত বর্গ একক। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র বসিয়ে দিলাম 6 স্কোয়ার এবং ধারের দৈর্ঘ্য এ হওয়ার জন্য এটা হচ্ছে 6 স্কোয়ার, এটা সূত্র থেকে পেয়েছি, তোমরা জানো যে সূত্রটি। এখন দেখো দেওয়া আছে ধারের দৈর্ঘ্য কী করছে 50% বাড়ানো হয়েছে, অর্থাৎ আগে ছিল এ, এখন 50% বাড়ানো হবে, অর্থাৎ এর 50% আমরা কী করব বৃদ্ধি করব। তো লিখতে হবে আবার ধারের দৈর্ঘ্য 50% বাড়ালে কি হবে, দেখো বাহুর দৈর্ঘ্য বাড়ালে বাহুর দৈর্ঘ্য কী আসবে, আগে তো ছিল এ, আগে আমরা এ ধরছিলাম, তার কী হবে 50% বাড়বে, অর্থাৎ এর সাথে যুক্ত হবে 50%, তাহলে এ ইন্টু কত হবে 50/100 হয়ে যাবে, অর্থাৎ আমরা কেটে দিলাম 50 দিয়ে 100, এত একক হয়ে যাবে যোগ করে। তাহলে আমরা এদিকে হচ্ছে এ, এদিকে হচ্ছে এ ওকে এ, এখানে উপরে 1 আছে, এ ওকে A/2 এত হচ্ছে একক। তো এটা লসাগু করে নিচ্ছি, 2 হবে লসাগু, এখানে আসবে 2a প্লাস এ, এখানে যোগ করে হচ্ছে 2 আর 2a এবং একটা এ যোগ করে হচ্ছে 3a/2 একক। তো এটি হচ্ছে আগের ধারের দৈর্ঘ্য, এখন হচ্ছে নতুন 50% বাড়ানোর পরে ধারের দৈর্ঘ্য কী পেলাম 3a/2 পেলাম। তো এটিরও কী হবে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো লিখলাম সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল তো সূত্র হচ্ছে 6 স্কোয়ার অর্থাৎ 6 ইন্টু বাহুর বর্গ বা ধারের দৈর্ঘ্যের বর্গ। তো দেখো সূত্রে 6 বসে গেল এবং এখানে বাহুর দৈর্ঘ্যটা এ হবে না, এখানে হবে 3a/2, তাহলে আমরা লিখব 3a/2 তার হয়ে যাবে স্কোয়ার এত বর্গ একক। তোমরা সূত্রটি জেনে না থাকলে আমাদের ফার্স্ট পার্টে দেওয়া আছে সূত্রটি, অবশ্যই সেই ফার্স্ট পার্টের ভিডিওটি অবশ্যই দেখে নিও, তাহলে সূত্র সম্বন্ধে তোমাদের সঠিক ধারণা চলে আসবে। এবং এখানে দেখো এখানে স্কোয়ার ভাঙতে হবে, 3 স্কোয়ার হচ্ছে 9 এবং এর হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার, এখানে 2 এর স্কোয়ার হচ্ছে 4, তাহলে আমরা কি পেলাম এখানে 6 9 54/4 স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে 54 স্কোয়ার তার নিচে আসবে 4 এত বর্গ একক, এত বর্গ একক আমরা কি পেলাম সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে গেলাম। দেখো এটাকে আমরা কাটতেও পারি যে 27 দিয়ে হচ্ছে 54 এবং 2 দিয়ে হচ্ছে 4, এখানে 2 অর্থাৎ 27 স্কোয়ার/2 আমরা লিখে দিচ্ছি এখানে 27 স্কোয়ার/2 এত কি হচ্ছিল এত বর্গ একক হচ্ছিল,
কারণ এটি হচ্ছে সমগ্র দলের ক্ষেত্রফল। তো দেখো আগে আমরা নির্ণয় করছিলাম সমগ্র দলের ক্ষেত্রফল 6 স্কোয়ার, এখন হচ্ছে 27 স্কোয়ার/2 বৃদ্ধি করার ফলে এটি হচ্ছে বৃদ্ধি করার ক্ষেত্রফল। তো দেখো এখন কতটুকু বৃদ্ধি পেল, তাহলে এখন আমরা এটার থেকে ওইটা বাদ দিলে আমরা কি পাবো, কতটুকু বৃদ্ধি পাচ্ছে তা আমরা লিখবো। তাহলে লিখবো ক্ষেত্রফল বৃদ্ধি। এখন লিখলাম ক্ষেত্রফল বৃদ্ধি। তো ক্ষেত্রফল বৃদ্ধি নির্ণয় করতে গেলে কি করতে হবে, এটার থেকে ওই 6 স্কোয়ার বিয়োগ করতে হবে। তো লিখবো 27 স্কোয়ার/2 মাইনাস হচ্ছে 6 স্কোয়ার এত বর্গ একক। তো দেখো এটা লসাগু করা যায়, এখানে আমরা লসাগু করে নেব। 2 হচ্ছে লসাগু। তো এখানে উপরে আসবে 27 স্কোয়ার মাইনাস, এখানে দেখো 1 আছে, এখানে 2 একে 2 অর্থাৎ 6 2 হচ্ছে 12টা স্কোয়ার এত বর্গ একক। তো দেখো এখানে বিয়োগ করে নিচ্ছি উপর থেকে, 27 থেকে 12 বাদ দিলে হচ্ছে 15টা স্কোয়ার, নিচে হচ্ছে 2 এত বর্গ একক। তো এখন দেখো আমাদের বইয়ে নির্ণয় করতে বলছে যে শতকরা কত বৃদ্ধি পেল ক্ষেত্রফল। তো আমরা এখন লিখবো সুতরাং শতকরা বৃদ্ধি। শতকরা বৃদ্ধি, তো শতকরা বৃদ্ধির সূত্র হচ্ছে মোট বৃদ্ধি বাই হচ্ছে আসল কতর মধ্যে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ পূর্বের ক্ষেত্রফল ইন্টু হচ্ছে 100। তো এখানে আগের এখন বৃদ্ধি হয়ে কত হচ্ছে 15 স্কোয়ার/2, এটি হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি। এবং কত সাপেক্ষে বৃদ্ধি পেয়েছে, কারণ আগে ছিল 6 স্কোয়ার, এখন বৃদ্ধি পেয়ে হচ্ছে 27 স্কোয়ার/2। তাহলে মোট বৃদ্ধির থেকে মোট বৃদ্ধি বাই হবে, সূত্রটা মনে রাখবে, মোট বৃদ্ধি বাই হচ্ছে আসল ক্ষেত্রফল ইন্টু হচ্ছে 100। এখন আমরা এখানে এটাকে, এই ডাইটা হচ্ছে ভাগ, এটাকে গুণ করে দিয়ে এটা উল্টে দেব। তো এখানে উপরে আসতেছে 15 স্কোয়ার/2 এবং এই ডাইটাকে গুণ করে দিলে 6 স্কোয়ার/1 হিসাবে আছে, এটা উল্টে গিয়ে 1/6 স্কোয়ার হয়ে যাবে ইন্টু হচ্ছে 100। এখন দেখো স্কোয়ার স্কোয়ার কেটে যাবে এবং এখানে 3 2 হচ্ছে 2 6, সরি 3 2 6 এবং এখানে 3 পাশে 15 এবং আরও এখানে কাটতে পারি 50 2 100, আবার এদিকে 25 2 50, অর্থাৎ এখানে 5 25 হচ্ছে 125। তাহলে শতকরা বৃদ্ধি যেহেতু এখানে অবশ্যই পার্সেন্টেজে আসবে, তো এটা হচ্ছে 125%। তো আমরা লিখব সুতরাং নির্ণেয় ক্ষেত্রফল বৃদ্ধি, অর্থাৎ সমগ্র দলের ক্ষেত্রফল বৃদ্ধি সমান সমান 125%। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে পরের নম্বরটি দেখো, বলা আছে যে 3টি নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি, ঘনক 3টিকে গলিয়ে একটি নতুন নিরেট ঘনক তৈরি করা হলো। তো নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য কত হবে তা হিসাব করে লিখি। অর্থাৎ দেখো 3টি ঘনককে গলিয়ে একটি নতুন অর্থাৎ বড় একটি ঘনক তৈরি করা হবে, সেই বড় ঘনকটির আমাদের ধারের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে বড় ঘনকটির আয়তন ছোট 3টি ঘনকের আয়তনের কিন্তু সমান হয়ে যাবে। তো এখন দেখো 4 নম্বরে আমরা লিখব ঘনক তিনটির দৈর্ঘ্য যথাক্রমে দেওয়া আছে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি। তো আমরা লিখব সুতরাং ঘনক তিনটির মোট আয়তন সমান সমান, অর্থাৎ মোট মানে আমরা 3টি আয়তন একসাথে যোগ করে দেবো। অর্থাৎ আয়তনের সূত্র তোমরা জানো a কিউব, ঘনকের অর্থাৎ বাহুর দৈর্ঘ্যের কিউব। তো বাহুর দৈর্ঘ্য প্রথমটি হচ্ছে 3, তার কিউব হয়ে যাবে, প্লাস দ্বিতীয়টি হচ্ছে 4, তার কিউব হয়ে যাবে, এবং তৃতীয়টি হচ্ছে 5, তার কিউব হয়ে যাবে এত ঘন সেমি।
ঘন সেমি, এটি হচ্ছে একক। কেন কিউব হলো? কারণ আয়তনের সূত্রটাই হচ্ছে কিউব, অর্থাৎ বাহুর দৈর্ঘ্যের কিউব হয়। এবং মোট অর্থাৎ যেহেতু আমরা মোট অর্থাৎ তিনটি একবারে আয়তন নির্ণয় করবো, তার জন্য আমরা প্লাস দিয়ে দিলাম, অর্থাৎ মোট যোগ করে নেব এখন। তো এখানে দেখো, এখানে 3টা 3-এর গুণ হবে, অর্থাৎ 3 3-এ 9, 3 9-এ 27। এখানে দেখো 3টে 4-এর গুণ হবে, 4 4-এ 16, 16-র সাথে 4 গুণ করলে 4 16-এ 64। এবং এখানে 3টা 5 হচ্ছে, 5 5-এ 25, 5 25-এ 125। এত ঘন সেমি। এখন দেখো যোগ করতে হবে, 5 4-এ 9, 9 7, 16 6 হাতে থাকলো 1, এখানে হচ্ছে 3, 6 3-এ 9, 9 2-এ 11-এর 1 হাতে থাকলো 1, এখানে হাতের 1 এসে 2 হয়ে গেল, অর্থাৎ 216 ঘন সেমি আমরা কি পেয়ে গেলাম? ঘনক তিনটির আয়তন পেয়ে গেলাম। এখন বলছে যে বড় ঘনকটির ধারের দৈর্ঘ্য কত জানি না, বের করতে হবে। তো আমরা লিখব, ধরি নতুন ঘনক, অর্থাৎ বড় মানে অর্থাৎ নতুন ঘনক, নতুন ঘনকটির ধারের দৈর্ঘ্য আমরা ধরে নিলাম a সেমি। তো বড় ঘনকটির আয়তন অর্থাৎ নতুন ঘনকটির আয়তন যা হবে, সেই তিনটি ঘনকের মোট আয়তনের সমান হবে। তো আমরা লিখব, সুতরাং নতুন ঘনকটির আয়তন সমান সমান a কিউব ঘন সেমি। অতএব কি হবে? প্রশ্নানুসারে না, এখানে সত্যানুসারে লিখি, কারণ সত্য অনুসারে হচ্ছে, তাহলে লিখব সত্যানুসারে আমরা কি লিখব? যে a কিউব সমান সমান কি হয়ে যাবে? 216 হয়ে যাবে। তো এখান থেকে আমরা এর মানটি নির্ণয় করে নিয়ে আসবো। তো দেখো, এখানে আমরা 216কে আমরা প্রথমে লসাগু করে নিচ্ছি। আমাদের প্রথমে দেখো 4 দিয়ে যাচ্ছে, 4 4-এ 16, চারপাশে বেশি 20 হচ্ছে, চারপাশে 20 হাতে থাকলো 1, 16 হয়ে গেল। চলে 4 4-আ 16। আবার দেখো 3 দিয়ে দিচ্ছি, 3 18-এ 54, আবার 3 বাদ দিচ্ছি, 3 6 18, আবার বাদ দিচ্ছি 3, 3 2-এ 6। এখানে দেখো, এখানে 4কে যদি আমরা ভাঙি, 2 × 2 হয়ে যাবে, অর্থাৎ দুটি এখানে 2, এখানে আরেকটা 2, অর্থাৎ 3টি 2 এবং 3টি 3 পেয়ে গেলাম। তো আমরা লিখতে পারি যে a কিউব সমান সমান 3টি হচ্ছে 3 ইন্টু 3টি হচ্ছে 2। তো দেখো, a কিউবের পরিবর্তে আমরা এখন লিখব, দেখো বাঁদিকে a কিউব সমান সমান, এখানে 3টি 3-এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? 3-র কিউব লিখতে পারি, এবং ইন্টু 3টি 2-এর পরিবর্তে আমরা 2-এর কিউব লিখতে পারি। তো এখন আমরা দেখো, এদিকে a এর কিউব সমান সমান, এখানে সূচকের নিয়ম অনুযায়ী 3 এবং 2 আমরা একসাথে 3 দিয়ে গুণ করে 6 লিখতে পারি। তো এখন এখানে তুলনা করে পাই a = আমরা কি করতে পারি? 6 লিখতে পারি। সূচকের নিয়ম অনুযায়ী a = 6 হয়ে যাবে। তো এ আমাদের কি ছিল? নতুন ঘনকটির ধারের দৈর্ঘ্য ছিল। তো আমরা কি করে পেয়ে গেলাম? অতএব নির্ণেয় নতুন ঘনকের ধারের দৈর্ঘ্য সমান সমান 6 সেমি। এখানে 6 সেমি লেখা আছে। তো এটি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল, 6 সেমি। তো তারপরে দেখো, 5 নম্বর বলা আছে যে একটি ঘরের দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার ও 8 মিটার, ঘরটির উচ্চতা দেওয়া আছে 4 মিটার হলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত তা হিসাব করে লিখি। অর্থাৎ এখানে দৈর্ঘ্য বস্তু উচ্চতা দেওয়া আছে, আমরা শুধু মেঝের ক্ষেত্রফল নির্ণয় করব। অর্থাৎ মেঝে হলে শুধু কি লাগবে? আমাদের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ লাগবে, উচ্চতার কিন্তু দরকার নেই। অর্থাৎ আয়তক্ষেত্র হয়ে যাবে। যে মেঝেটা আমাদের কি হবে? আয়তকার হবে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তোমরা জানো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হবে। তো আমরা লিখব যে ঘরের দৈর্ঘ্য বইয়ে দেওয়া আছে 12 মিটার, এবং
ঘরের প্রস্থ দেওয়া আছে 8 মিটার। তো দেখো এখানে যদি ঘরের মেঝেটা হয় তাহলে মেঝেটা কি আয়তক্ষেত্রের মতো হচ্ছে, অর্থাৎ এখানে এদিকে 12 হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 8। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তোমরা জানো যে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়। তো আমরা এখানে লিখব, সুতরাং ঘরটির মেঝের ক্ষেত্রফল, এখানে উচ্চতার কোনো দরকারই নেই, তো লিখব ঘরটির মেঝের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। সূত্র লিখে দিলাম, সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ এখানে দৈর্ঘ্য হচ্ছে 12 ইন্টু প্রস্থ হচ্ছে 8, এত বর্গ মিটার হয়ে যাবে, কারণ মিটার মিটার গুণ করলে বর্গ মিটার হবে, অর্থাৎ ক্ষেত্রফলের একক অবশ্যই বর্গ মিটার হবে। তো আমরা এখানে লিখলাম 8 12 হচ্ছে 96 হবে, যেহেতু বর্গ মিটার। তো এটি কিন্তু আমাদের অ্যান্সার। তো আমরা এই পর্যন্ত কী করে ফেললাম, কষে দেখি 4-এর সমস্ত অঙ্ক করে ফেললাম। তো বন্ধুরা আমাকে জানিও কমেন্ট করে যে ভিডিও কেমন হচ্ছে, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।